আরে ভাই, বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এরপরে তারা কি করলো? রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ের জোরে রাষ্ট্রীয় বাহিনীর সাহায্য সহযোগিতা নিয়ে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করলো। আপনারা মুজিববাদ হটাতে চান, বাংলাদেশে তো অনেক জায়গা আছে, ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে? সেটাই আজকে জনমনে প্রশ্ন উঠেছে। এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তার কোনো ঠিক নাই। 1991 সালে ঢাকা শহরে জামাতে ইসলামীর 7টি আসনের 7টিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই জামাত, শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাঁথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক, সুস্থ, নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই, এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে এগুলো শুনতে পাই। আমি একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে। উনি রাজি, আমরা রাজি। এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকার। নতুন দলের কিছু নেতারা আমার বিরুদ্ধে নাম ধরে কটূক্তি করলেও শুরু থেকে তা এড়িয়ে গেছি, কারণ আমি চেয়েছি রাজনীতিতে ভদ্রতা ও শিষ্টাচারের একটি সাংস্কৃতিক মানদণ্ড গড়ে উঠুক। বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে এমন ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি লিখেছেন, আমি চেয়েছিলাম আমার আচরণের মাধ্যমে নবাগত রাজনীতিকরা শিখুক কিভাবে ভিন্নমত থাকা সত্ত্বেও একজনকে সম্মান জানানো যায়, কিন্তু বাস্তবতা হয়েছে ভিন্ন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি চলতেছে তারই আলোকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও, যার মধ্য থেকে ইশরাক বেশ কিছু কথাবার্তা বলল এনসিপিকে নিয়ে। তিনি বলল, এই যদি হয় নতুন রাজনৈতিক চর্চা, তবে প্রশ্ন থেকে যায় নতুন বন্ধক স্তরটা কোথায়, বলল ইশরাক। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। স্ট্যাটাসে তিনি জানায়, নতুন দলের কিছু ছাত্র নেতা তার বিরুদ্ধে নাম ধরে কটূক্তি করলেও শুরু থেকে তা এড়িয়ে গেছেন, কারণ তিনি চেয়েছেন রাজনৈতিক ভদ্রতা ও শিষ্টাচারের একটি সাংস্কৃতিক মানদণ্ড গড়ে উঠুক। তিনি লেখেন, আমি চেয়েছিলাম আমার আচরণের মাধ্যমে নবাগতরা রাজনৈতিক শিক্ষক কিভাবে ভিন্ন মত থাকা সত্ত্বেও একজনকে সম্মানও জানানো যায়, কিন্তু বাস্তবতা হয়েছে ভিন্ন। ইশরাক জানায়, এসব নেতারা বারবার রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করে চলেছে। তিনি উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি রাজনৈতিক হামলার শিকার হয়েছে। এমনকি যুবলীগের সেক্রেটারি নিখিল তার অতীত সম্পর্কে তিনি ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেন। সেই ব্যক্তি পর্যন্ত তার মৃত পিতাকে নিয়ে কটূক্তি করেছিলেন। আশা করি ভিডিওর শুরুতে আরও ছোটো ছোটো বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই দিকটাতে ইঙ্গিত করেছে। তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন, অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই কাঙ্ক্ষিত নিউজ স্ক্রিনে। ইশরাকের সেই কথাগুলো শুনে নেই, দেখে নেই পুরোপুরি আমরা নিউজ স্ক্রিন থেকে। আরে ভাই, বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কি, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়াক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠায় দেওয়া দরকার। এরপরে তারা কি করলো? রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ের জোরে রাষ্ট্রীয় বাহিনীর সাহায্য সহযোগিতা নিয়ে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে
তারা জোর জবরদস্তি করে একটা পরিস্থিতি তৈরি করবে। আপনারা মুজিববাদ হটাতে চান, বাংলাদেশে তো অনেক জায়গা আছে, ওইখানে গিয়ে কেন আপনাদেরকে গোলমাল সৃষ্টি করতে হবে? সেটাই আজকে জনমনে প্রশ্ন উঠেছে। এরা জানে নির্বাচন হলে তারা একটা দুইটা আসন পাবে কিনা তার কোনো ঠিক নাই। 1991 সালে ঢাকা শহরে জামাতে ইসলামীর 7টি আসনের 7টিতে তারা জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই জামাত শিবির, এনসিপি এরা সব একই সূত্রে গাথা। তারা চায় না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক, যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই, এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে গুলা শুনতে পাই। আমি একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারি ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছে। উনি রাজি, আমরা রাজি। এই ফেব্রুয়ারি থেকে যদি একদিনও পেছানোর চেষ্টা করে এই সরকারকে 1 ঘন্টা আমরা রাখবো না। আরে ভাই, আপনারা কারা? আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের ম্যান্ডেট কি? কিছুই না। আপনারা কোন বিপ্লবী সরকার না। আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন। বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার, সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে। অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান, পিআর পদ্ধতি করতে চান, এগুলা বাংলাদেশের জনগণ মানে না, মানবে না। পিআর পদ্ধতি মানে কি আমি জানবই না, আমি কাকে ভোট দিচ্ছি, কিন্তু এমপি পাঠাই দিবে কেন্দ্র থেকে। এইসব বন্ধ করেন। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি শুধুমাত্র একটা সুষ্ঠু সঠিক নির্বাচন ব্যবস্থার জন্য। কেন এই নির্বাচন ব্যবস্থা? যাতে করে বাংলাদেশে যখন রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হবে সেটা যাতে একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া হয়। এই শান্তির জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম গুম হয়েছে, বহু ছাত্রদের তারা ক্রসফায়ারের শিকার হয়েছে, শত শত হাজার হাজার গুম হয়েছে। এবং আমরা এই গত 24-এর গণঅভ্যুত্থানে আমাদের 140-এর উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইরা জীবন দিয়েছে। এইসব আমরা যখন 5 তারিখের পরে এই ধরনের কথা উঠলো, আমাদের কাছে মনে হয় নাই যে এটা কৃতিত্ব নেওয়ার কিছু আছে। আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব। বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। কৃতিত্ব নেওয়ার কিছু নাই এখানে। আমরা আবারও বলতে চাই, আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই। এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আপনারা মিষ্টি কথায়, সুন্দর কথায় ভুলবেন না। আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে, দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। বিক্ষোভের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ব্যবসায়িক দ্বন্দ্ব, কিন্তু সাথে সাথেই এই জামাতের নেতারা কি করলো? সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য। তারপরেও আমরা কিচ্ছু বলি নাই, আমরা ধৈর্য সহকারে শুনেছি। আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি, ঠিক আছে? আমরা কিন্তু অন্য লাইনে হাঁটি নাই, আমরা হাঁটতে চাইও না, দেশকে অস্থিতিশীল করতে চাইও না। আমরা আরেকটি কথা যেটা বলবো, আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। তারা কক্সবাজারে গিয়েছিল এবং এই প্লিজ 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 কক্সবাজারে গিয়েছিল। সেখানে আমি ভাবছিলাম যে এনসিপির নেতাদের ব্যাপারে, যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই, কাদা ছোড়াছুড়ি না করি, কারণ একটা বললে পাল্টা আসবে, সম্পর্ক খারাপ হয়। আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি, ছাত্রলীগে কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে, সবাই জানে। যুবলীগের এক বদমাইশ নিখিল, কই আজকে নিখিল আমাকে বিরোধ করেছে। অতএব আমরা কিন্তু পালাইনে, আমরা জায়গা মতোই ছিলাম। তাই আমি বলবো, এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে, নাসির উদ্দিন পাটোয়ারি নামের এক বেয়াদব একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। সে শুরু থেকেই সে কথা বলে যাচ্ছে আমাদের নেতা সম্পর্কেও, বারবার সে বিরূপ মন্তব্য, কটূক্তি, বারবার কটূক্তি করেছে। তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। আর বসে থাকা যায় না ভাইয়েরা। এই নাসির উদ্দিন পাটোয়ারির মতো, যাকে ইউনিভার্সিটিতে বলে ছাত্ররা যেন ডারবি নাসির বলে চিনি, আমি জানি না কেন, এই ডারবি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম, সেও আমি তাকে ভালোই জানতাম,
কিন্তু সে কি করলো, জেলা ঘুরা বলা শুরু করলো বিএনপি নাকি চাঁদাবাজ দেব। আরে ভাই, বিএনপি চাঁদাবাজের দল, আপনারা কারা? আপনারা তো ঘুষখোরদের দল, কমিশন বাণিজ্যের দল। আপনারা যত ধরনের সরকারি ক্রয় কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে, এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, এটা শুনেন আপনারা। সেখানে 2 জন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে, এরাই সব সিদ্ধান্ত নেয়। এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, ওইখানে আসিফ নাহিদ 2 জনে ছিল, নাহিদ পদত্যাগ করছে, এখন আসিফ আছে। ওইখানে বসে বসে তারা কি করছে, স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। তা আমরা কি এগুলা বুঝি না? আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই। আমরা আমাদের সহযোদ্ধা জামাতের বিরুদ্ধেও বহুদিন কোনো কথা বলি নাই। তারা ৭১ গণহত্যা হয়েছিল নাকি হয় নাই? তারা ক্ষমা চাইছে? তাদের বিচার হয়েছে? আমার মা বোনদের ধর্ষণ করছে, সেটার কোনো দাম নাই। তারপরেও আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে। আমরা আর শেষ কথা বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আসি, কখনো আমরা বের হই না, আমরা প্রয়োজন মনে করি না। যখন আমাদের নেতা ডাক দিবে তখন বাংলাদেশের রাজপথে 3 ধরনের এই বর্তমান এলজিআরডি উপদেষ্টা আসিফ, তার মুরাদনগরে যে ধরনের বর্বরচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে, 3 জনকে হত্যা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, একটা মহিলার এখনো মাথার মগজ বের হয়ে রয়েছে। প্রথমে কি করলো, বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করলো, পরে দেখা গেল এই উপদেষ্টা ব্যাটার আত্মীয় এদেরকে প্রশ্রয় দিচ্ছে যারা খুনিরা রয়েছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা চান কি ইনভেস্টিগেট করেন। গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই, তারা এখনো ভয় পায়। আগে ভয় পাই তো হাসিনারে, এখন ভয় পাই এদের। তো ভয়টা কিভাবে আসলো? মব জাস্টিস। এইসব মব জাস্টিস নিয়ে আর কথাই বলবো না। যেখানে মব দেখবেন সেখানেই তাদের উলঙ্গ করে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আর বক্তব্য দীর্ঘায়িত না করে সর্বদা আপনাদেরকে বলতে চাই, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভারতের আগ্রাসন বিরোধী অন্য যে কোনো দেশ, সেটা পাকিস্তান হোক, আমেরিকা হোক, চায়না হোক, রাশিয়া হোক, আমরা তোরাই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো, সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান অতি দ্রুত শীঘ্রই উনি বাংলাদেশে ফিরবেন। ওনার জন্য আমরা কোটি কোটি জনতা গিয়ে তাকে এয়ারপোর্টে আমরা বরণ করে নিয়ে আসবো, এবং আমরা বাংলাদেশ পুনর্গঠনের যে রাজনীতি করছি সেটিতে আমরা আবার মনোনিবেশ করব ইনশাআল্লাহ। আপনাদেরকে দেখে দাঁড়াও, তোমরা থামো না। আপনাদেরকে দেখে সেই স্বৈরাচার আমলের কিছু স্লোগান মনে পড়লো, 2-1টা স্লোগান দিয়ে শেষ করে দিতে চাই। ঠিক আছে, সবাই চুপ থাকেন, ঠিক আছে? চলো 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 চলো, খুনি হাসিনার গদিতে, স্বৈরাচারের গদিতে, খুনি হাসিনার গদিতে, স্বৈরাচারের গদিতে, রাজাকারের গদিতে, চলো আগুন একসাথে। নতুন দলের কিছু নেতারা আমার বিরুদ্ধে নাম ধরে কটূক্তি করলেও শুরু থেকে তা এড়িয়ে গেছি, কারণ আমি চেয়েছি রাজনীতিতে ভদ্রতা ও শিষ্টাচারের একটি সাংস্কৃতিক মানদণ্ড গড়ে উঠুক। বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে এমন ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি লিখেছেন, আমি চেয়েছিলাম আমার আচরণের মাধ্যমে নবাগত রাজনীতিকরা শিখুক কিভাবে ভিন্নমত থাকা সত্ত্বেও একজনকে সম্মান জানানো যায়, কিন্তু বাস্তবতা হয়েছে ভিন্ন। এসব নেতারা বারবার রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করে চলেছেন। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি রাজনৈতিক হামলার শিকার হয়েছেন। এমনকি যুবলীগের সেক্রেটারি নিখিল তার মৃত পিতাকে নিয়ে কটূক্তি করেছিলেন, যার অতীত সম্পর্কে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেন ইশরাক। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সম্প্রতি এনসিপির এক যুগ্ম আহ্বায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত বাবাকে নিয়ে আরও জঘন্য ভাষায় আক্রমণ করেছেন বলেও অভিযোগ করেন ইশরাক। তিনি বলেন, আমি ব্যক্তি হিসেবে তখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া দেইনি,
কারণ আমি বিশ্বাস করি রাজনীতি পারিবারিক অবমাননার জায়গা হতে পারে না। তবে সাধারণ মানুষ এসব কটূক্তির প্রতিবাদ করেছেন জানিয়ে তিনি বলেন, এটি শুধু তার পরিবারের নয়, বরং এটি গোটা সমাজের নৈতিক অবক্ষয়ের একটি দৃষ্টান্ত, যা সবচেয়ে দুঃখজনক বলে মনে করেন তিনি। এনসিপির শীর্ষ নেতারা এখনো এসব বিষয়ে কোনো সংশোধন আনেননি, বরং তাদের বক্তব্য দিন দিন আরো কুরুচিপূর্ণ ও বিদ্বেষময় হয়ে উঠছে। ইশরাক হোসেন প্রশ্ন ছুড়ে দিয়ে আরো বলেন, এই যদি হয় নতুন রাজনৈতিক চর্চা, তবে প্রশ্ন থেকেই যায়, নতুন বন্দোবস্তটা কোথায়? রুষা সুর, নিউজ ডেস্ক। আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন। আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সেই সাথে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা না বাড়িয়ে চলে যাই সেই ভিডিওটির শেষের দিকে। আর ইতিমধ্যে যদি আপনি ভিডিওটি দেখে কোনো মন্তব্য বা মতামত থাকে তা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে। দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে। এতক্ষণ নিউজ গেট চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।